আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 25 জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকার বিদ্যালয়গুলির গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা, শান্তিপূর্ণ মহরম পালনে হাইলাকান্দিতে প্রশাসনিক সভা, ইতিহাস খুঁড়ে মহাকাশে পাড়ি দিলেন ভারতের শুভাংশু, স্পেস স্টেশনে কাটাবেন 14 দিন। জুলাই থেকে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ছে, ঘোষণা রেলের। 2.5 বছরের চুক্তিতে বাঁশকান্দি ব্লকের আঞ্চলিক সভাপতি পদে মনোনীত সাবিনা। জীবিত ইরানি জেনারেল ইসমাইল কানি হত্যার গুজব ভেঙে দিলেন নিজের উপস্থিতিতে। ইরানের পরমাণু কেন্দ্র অক্ষত, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্টে ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পরই ট্রাম্পের নীতি বদল, ইরান থেকে তেল কিনুক চীন, বার্তা মার্কিন প্রেসিডেন্টের। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের 30,000-এর বেশি বাড়ি ধ্বংস, আসল পরিসংখ্যান এলো সামনে। ইরানের শাসক বদল চাই না, খামেনির অপসারণ নিয়ে উল্টো কথা ট্রাম্পের মুখে। এয়ার ইন্ডিয়ার বোয়িং উড়ানে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা, আহমেদাবাদ দুর্ঘটনার জের। এবং সর্বশেষ খবরটি হলো জাটিঙ্গা হারাঙ্গাজা সড়ক সচলে 7 দিন সময় লাগবে। পথ সংক্রান্ত বিষয় নিয়ে দিশপুরের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বরাক উপত্যকার সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা করেছে কাছাড় জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর শিলচর। জারি করা নির্দেশনায় কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক জি হরিজন স্বাক্ষরিত আদেশ অনুযায়ী 2025 সালের 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি পালিত হবে। একই সাথে জানানো হয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির প্রারম্ভিক 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত 5 দিন ছুটি বর্তমান শিক্ষাবর্ষের পুজোর ছুটির অর্থাৎ 3 অক্টোবর থেকে 7 অক্টোবর 2025 সাথে সমন্বয় করে গৃহীত হবে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা বজায় থাকবে এবং গ্রীষ্ম ও উৎসবকালীন উভয় সময়েই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য যথাযথ বিশ্রামের সুযোগ মিলবে। এই নির্দেশ বরাক উপত্যকার অন্তর্গত সমস্ত সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়ে প্রযোজ্য হবে এবং ছুটির পরিকল্পনা যথাযথভাবে পরিচালনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে যথাসময়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে যাতে নির্ধারিত সময় অনুযায়ী ছুটি পালনে কোনো রকম অসুবিধা না হয়। অপরদিকে শান্তিপূর্ণ মহরম পালনে হাইলাকান্দিতে প্রশাসনের সভা। হাইলাকান্দি জেলায় আসন্ন মহরম উৎসব পালন উপলক্ষে তাজিয়া শোভাযাত্রা ও জেলা ক্রীড়া সংস্থার ময়দান প্রাঙ্গণে শারীরিক প্রদর্শনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আসন্ন মহরম উৎসবের প্রস্তাবিত সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের আরোপিত সব রুলস এবং গাইডলাইন মেনে চলতে বলা হয়। সভায় মহরম কমিটিকে পরিচয়পত্র সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়। পাশাপাশি তাজিয়া শোভাযাত্রায় কোনো বিতর্কিত বা প্ররোচনামূলক স্লোগান না দিতেও জানিয়ে দেওয়া হয় এবং পরিবেশ দূষণের বিধিবদ্ধ মাত্রার বেশি সাউন্ডের মাইকও বাজানো যাবে না বলে জানানো হয়। জেলা কমিশনার হিবারে স্বেচ্ছাসেবকদেরকে বেশি মাত্রায় সচেতন থাকতে মহরম কমিটিগুলিকে উদ্যোগ নেওয়ার আবেদন জানান। সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা তাজিয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের লম্বা দড়ি দিয়ে সুশৃঙ্খলে রাখার উপর গুরুত্ব আরোপ করেন যাতে করে শোভাযাত্রায় অন্য লোক এসে ঢুকতে না পারে। পাশাপাশি তিনি শোভাযাত্রার সময় সড়কের 1/3 যান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে বলেন। সভায় 2 বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী সহ 2 জন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর এবং দিলওয়ার হোসেন বাবুইয়া, মহরম কমিটির কর্মকর্তা এবং জেলার প্রবীণ নাগরিকরা অংশ নেন। অপরদিকে ইতিহাস খুঁড়ে মহাকাশে পাড়ি দিলেন ভারতের শুভাংশু, স্পেস স্টেশনে কাটাবেন 14 দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। আজ বেলা 12টা 1 মিনিটে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ফ্যালকন 9 রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন শুভাংশুরা।
নাসার অ্যাক্সিওম 4 অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন 39 বছরের শুভাংশু। তিনি মহাকাশযানটি পরিচালনা করছেন। এজন্য দীর্ঘদিন স্পেস এক্স এবং অ্যাক্সিওম স্পেস ইনকর্পোরেশনে প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অ্যাক্সিওমের রেগি হুইটসন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডসের স্লাইস উজানক্সি, উসনিউক্সি এবং হাঙ্গারির টিবোর কাপু। 14 দিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। প্রথমে ঠিক ছিল 2025 সালের 29 মে শুভাংশুদের অভিযান হবে। এরপর 8 জুন, 10 জুন, 11 জুন, 19 জুন ও 22 জুন উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে মহাকাশ যাত্রা সম্ভব হয়নি। বারবার পিছিয়েছে অভিযান। অবশেষে আজ মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। মিশন সফল হলে শুভাংশু হবেন ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশে পা রাখবেন। 1984 সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তার 41 বছর পর ইতিহাস করলেন শুভাংশু। অপরদিকে 1 জুলাই থেকে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ছে। লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকলেও এসি, নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। 500 কিলোমিটারের বেশি যাত্রায় দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের সামান্য ভাড়া বৃদ্ধি হবে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, মূলত দূরপাল্লার ট্রেনেরই ভাড়া বাড়াচ্ছে রেল। তবে স্বস্তির খবর, আপাতত লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না। এছাড়া 500 কিলোমিটার পর্যন্ত ভ্রমণে সাধারণ দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের কোনো বাড়তি ভাড়া দিতে হবে না। 500 কিলোমিটারের বেশি যাত্রা করলে সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের প্রতি কিলোমিটারে আধা পয়সা অর্থাৎ নামমাত্র ভাড়া বৃদ্ধি করা হতে পারে বলে রেল সূত্রের খবর। তবে লোকাল ট্রেনের ভাড়া ও মান্থলি টিকিটের চার্জ অপরিবর্তিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে রেল, তাতে স্বস্তি পাবেন বহু নিত্যযাত্রী। অপরদিকে 2.5 বছরের চুক্তিতে বাঁশখালী ব্লকের আঞ্চলিক সভাপতি পদে মনোনীত সাবিনা শুধু শপথ গ্রহণের অপেক্ষা। সোনার বিধায়ক করিমউদ্দিন বাবুইয়ার নেতৃত্বে নির্দল প্রার্থীদের নিয়ে বাঁশখালী ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত হলো, আর বোর্ডের সভাপতি মনোনীত হন সাবিনা হাবিব বড়বুইয়া। মঙ্গলবার বিধায়কের বাসভবনে এক বৈঠকে বাঁশখালী আঞ্চলিক পঞ্চায়েত গঠন সম্পর্কে আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সাতকরাকান্দি জিপির এপি সদস্য সাবিনা হাবিব বড়বুইয়াকে সভাপতি ও গোবিন্দপুর আলগাপুর জিপির তৃণমূল কংগ্রেসের ফরিদা বড়বুইয়াকে সহ সভাপতি মনোনীত করার। দুজনকে পদাধিকার করে একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান হিসেবে বাঁশখালী জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ফারুক আহমেদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও সিদ্ধান্ত হয় প্রথম 2.5 বছর সাবিনা হাবিব বড়বুইয়া সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর বাকি 2.5 বছর ব্লকের সভাপতি হিসেবে বাঁশখালী জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ফারুক আহমেদ চৌধুরী দায়িত্ব পালন করবেন। অপরদিকে জীবিত ইরানি জেনারেল ইসমাইল কানি হত্যার গুজব ভেঙে দিলেন নিজের উপস্থিতিতে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি ছিল ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি। তবে মঙ্গলবার তাকে দেখা গেছে ইরানের সাধারণ মানুষের মাঝে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে। এই দৃশ্য স্পষ্টভাবে প্রমাণ করে তিনি জীবিত এবং সক্রিয় রয়েছেন। মঙ্গলবার ইরানের একটি সরকারিপন্থী সমাবেশে জেনারেল কানি উপস্থিত হয়ে জনগণের সঙ্গে কথা বলেন এবং হাসি মুখে সময় কাটান। অথচ এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এমন কোনো দাবি করেনি। কানি জীবিত রয়েছেন এটি এখন ছবি ও ভিডিও সহ দৃশ্যমান, ফলে মৃত্যুর গুজব ভেঙে পড়েছে। অপরদিকে ইরানের পরমাণু কেন্দ্র অক্ষত, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্টে ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প। ঘরেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু বোমা তৈরির যাবতীয় প্রকল্প ধ্বংস করেছে মার্কিন সেনা, দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্টের এই ঘোষণার পর তাকে একটি গোপন রিপোর্ট দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। সেই রিপোর্ট ফাঁস করেছে দুটি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস। তাতে বলা ডিআইএ বলেছে ইরানের পরমাণু ঘাঁটি অক্ষত, মার্কিন হামলায় প্রকল্পের কাজ কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র। এই রিপোর্ট ফাঁস হতে বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশালের পোস্টে ট্রাম্প বেজায় গালমন্দ করেছেন সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের। তার বক্তব্য, ওরা ফেক নিউজ ছড়াচ্ছে, অপমান করছে সাহসী মার্কিন পাইলটদের, যারা জীবনের ঝুঁকি নিয়ে ইরানে হামলা চালিয়ে পরমাণু প্রকল্প ধ্বংস করে দিয়ে এসেছে। তাৎপর্যপূর্ণ হলো স্বয়ং প্রেসিডেন্ট প্রকাশ্যে খুব উগরে দিলেও ডিআইএ নীরব। তারা ট্রাম্পের সুরে বলছে না সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ফেক। এই পরিস্থিতিতে ট্রাম্পের হয়ে বের ধরেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
তিনি পাল্টা বক্তব্য তুলে ধরতে ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন। তাতে তিনি দাবি করেন, ইরানের 3 শহরে পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মার্কিন যুদ্ধ বিমান। ইরানের এখন থেকে আর পরমাণু হামলার আশঙ্কা দূর হয়েছে। অপরদিকে যুদ্ধবিরতির পরই ট্রাম্পের নীতিবদল, ইরান থেকে তেল কিনুক চীন, বার্তা মার্কিন প্রেসিডেন্টের। প্রায় 2 সপ্তাহ ধরে চলা ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পরেই আমেরিকার ইরান নীতি ঘিরে দেখা গেল এক বড় পালাবদল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই চীনকে উৎসাহ দিলেন ইরান থেকে আবার তেল কিনতে, যা তার আগের ম্যাক্সিমাম প্রেসার নীতির সম্পূর্ণ উল্টো। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, চীন আবার ইরান থেকে তেল কিনতে পারে, আশা করি ওরা আমেরিকার থেকেও প্রচুর তেল কিনবে। এটা সম্ভব করে তোলা আমার জন্য সম্মানের ব্যাপার। এই বার্তার জেরে কূটনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটা শুধু ট্রাম্পের আগের অবস্থানের পরিবর্তন নয়, বরং মার্কিন বিদেশ নীতির ভবিষ্যৎ রূপরেখা নিয়েও বড় প্রশ্ন তুলে দিল। ইরানের অর্থনীতি বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার চাপে দুঃখছে, তবে ইরান থেকে সবচেয়ে বেশি মাত্রায় তেল কেনে চীন। গত এপ্রিল মাসে প্রতিদিন প্রায় 13 লক্ষ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। অথচ মাত্র 1 মাস আগেই আমেরিকা ইরান চীন তেল বাণিজ্যের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছিল। এদিকে ট্রাম্পের বক্তব্যে ধরা পড়ছে মিশ্র বার্তা। প্রেসিডেন্ট জানান, আমি ইরানের শাসনের পরিবর্তন চাই না, কারণ সেটা বিশৃঙ্খল তৈরি করতে পারে। এই মন্তব্য ট্রাম্পের আগের অবস্থানের সঙ্গে একেবারে বিপরীত, কারণ গত রবিবারই তিনি ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, রেজিম চেঞ্জ শব্দটা বলা রাজনৈতিকভাবে ঠিক নয় হয়তো, কিন্তু যদি বর্তমান ইরান সরকার মেক ইরান গ্রেট এগেইন না করতে পারে, তাহলে রেজিম চেঞ্জ কেন নয়। কূটনীতিবিদের মতে তেল আমদানিতে চীনকে উৎসাহ দিয়ে ট্রাম্প হয়তো রাশিয়া ও চীন প্রভাব রুখতে নতুন কৌশলের পথে হাঁটছেন। বিশ্বজুড়ে বাজারেও এর প্রভাব পড়তে পারে, ফলে ভবিষ্যতে আমেরিকার কূটনীতিতে আরো বড় রদবদলের আভাস মিলছে এই বার্তায়। অপরদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 30,000-এর বেশি বাড়ি ধ্বংস, আসল পরিসংখ্যান এলো সামনে। ইসরায়েলের উপর ইরানের হামলার প্রভাব এখন কাগজপত্রে প্রকাশ পেতে শুরু করেছে। গত 13 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে যে পরিসংখ্যান সামনে এসেছে তা এই যুদ্ধের প্রভাবের আসল চিত্র তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েলে প্রায় 39,000 মানুষ ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন, যার বেশিরভাগই বাড়ির ক্ষয়ক্ষতির অভিযোগ। 30,000-এরও বেশি ভবনের ক্ষতি। ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের ক্ষতিপূরণ বিভাগ এ পর্যন্ত মোট 38,700টি দাবি পেয়েছে। এর মধ্যে 30,809টি দাবি বাড়ির ক্ষতির বিষয়ে, অর্থাৎ এত সংখ্যক মানুষ জানিয়েছেন যে তাদের বাড়ি বা অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্রের প্রভাব পড়েছে। এছাড়াও 3,713টি দাবি গাড়ির ক্ষতির জন্য এবং 4,085টি দাবি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য এসেছে। ইসরায়েলি ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে যে আরো হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো সেগুলোর জন্য কোনো দাবি দাখিল করা হয়নি। এর অর্থ হলো আগামী দিনে এই সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয় ওয়েবসাইট বাহাদুরি হারেডিমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সবচেয়ে বেশি ক্ষতিপূরণের দাবি এসেছে। তেল আবিবে 24,932টিরও বেশি আবেদন পাওয়া গেছে। এরপর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশলেকনে সবচেয়ে বেশি ধ্বংসযোগ্য হয়েছে, যেখানে 10,793টি দাবি করা হয়েছে। এখন প্রশ্ন হলো ক্ষতিপূরণ কত হবে? এ বিষয়ে আপাতত কোনো ধারণা নেই, কারণ ইসরায়েলি সরকার এই ক্ষতির মোট ব্যয় নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে যেভাবে দাবির সংখ্যা বাড়ছে তাতে স্পষ্ট যে যুদ্ধের অর্থনৈতিক বোঝাও ইসরায়েলের উপর অনেক বেশি পড়তে চলেছে। অপরদিকে এয়ার ইন্ডিয়ার বোয়িং উড়ানে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা। আপাতত বন্ধ করে দেওয়া হোক এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান, এই মর্মে এবার বোয়িংয়ের সব বিমান উড়ানের উপর নিষেধাজ্ঞা জারির দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের আইনজীবী অজয় বনশাল, যিনি সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে ভ্রমণ করেছিলেন, তিনি এই মামলা করেন। জনস্বার্থ মামলায় অভিযোগ করে বলা হয়েছে, বাণিজ্যিক বিমান সংস্থাগুলি 1934 সালের বিমান আইন, 1937 সালের বিমান বিধি এবং অসামরিক বিমান চলাচলের প্রয়োজনীয়তা মেনে চলাচল করছে না। বিশেষ করে বোয়িংয়ের বিমানগুলির নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ। আবেদনকারীর মতে অবিলম্বে ওই বিমানগুলি ঠিক কী অবস্থায় রয়েছে তার বিশদ রিপোর্ট জনসমক্ষে আনা প্রয়োজন। তাছাড়া পরীক্ষা করতে গিয়ে যদি কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে সংস্থাগুলিকে মোটা টাকা জরিমানা করা হোক বলেও দাবি জানানো হয়েছে।
আবেদনকারী ওই আইনজীবী জানিয়েছেন, গত 20 মে দিল্লি থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছিল তার। সেই বিমান সফরের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, বিমানের সিটগুলি খুব খারাপ অবস্থায় ছিল, ভালোভাবে হেলান দেওয়ার অবস্থা পর্যাপ্ত ছিল না, এমনকি বিমানের এসি খারাপ ছিল। তার অভিযোগ, এই ঘটনার পর অভিযোগ জানালে তাকে 10,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এদিকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সুপ্রিম কোর্ট যাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সেজন্য প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন দুই চিকিৎসক। ওই চিঠিতে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক সাহায্য দেওয়া এবং এই ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। অপরদিকে জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়ক সচলে 7 দিন সময় লাগবে, পথ সংক্রান্ত বিষয় নিয়ে দিশপুরের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক। জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়কের মিয়ংক্রোতে ভূমিধসের জেরে সোমবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের পাশাপাশি পথের ঠিক নিচে থাকা লামডিং বদরপুর পাহাড় লাইনের বিস্তর ক্ষতি হয়েছে, ফলে এই মুহূর্তে পাহাড় বরাক রেল ও সড়ক পথে বিচ্ছিন্ন রয়েছে। নাহাইর এক শীর্ষ সূত্রের মতে এই অংশ সারিয়ে তুলতে অন্তত 7 দিন সময় লাগবে। জাটিঙ্গা হারাঙ্গাজাও সার্ভিস রোড নাহাইর অধীনে রয়েছে, কিন্তু নাহাই সার্ভিস রোড সচল রাখতে এতদিন কোনো ব্যবস্থা নেয়নি। অনুরূপ ডিমা হাসাও জেলা প্রশাসনের ভূমিকাও রহস্যজনক, কারণ চলতি বছরের জানুয়ারি থেকে হাফলং তথা হারাঙ্গাজাওয়ের বিভিন্ন দল সংগঠন পথ সংস্কারের দাবি জানিয়ে আসছিল, কিন্তু নাহাই যেমন উপরোক্ত ইস্যু নিয়ে বেপরোয়া ছিল, অনুরূপভাবে জেলা প্রশাসনের ভূমিকাও ছিল রহস্যজনক। অন্যথায় আজকের পরিস্থিতির সৃষ্টি হতো না। মে মাসের বৃষ্টির জেরে জাটিঙ্গা শিলচর সড়কের বিশেষ করে লোয়ার রেড জল মুলকই রেখো মিয়ংক্রো একাধিক এলাকায় সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়, এমনকি পাহাড় থেকে নেমে আসা জলস্রোতে কালভার্ট ভেঙে ধসে যায়, কিন্তু বৃষ্টি থামলে পথ স্বাভাবিক হয়। গত 5 জুন জাটিঙ্গা হারাঙ্গাজাও মহাসড়ক নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি জাটিঙ্গা হারাঙ্গাজাও সার্ভিস রোড সচল রাখা নিয়ে হাফলং সার্কিট হাউসে রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ছাড়াও পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবুলাল গারলুসা, ইএম দনপাইনন তাওসেন, পরিষদের প্রধান সচিব পার্থসারথী জহরি এবং জেলা কমিশনার সীমান্ত কুমার দাস উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী কৌশিক রায় জানান, আগামী 6 মাসের মধ্যে জাটিঙ্গা হারাঙ্গাজাও মহাসড়ক নির্মাণ কাজ সম্পন্ন হবে, অর্থাৎ জানুয়ারি থেকে 4 লেন যুক্ত মহাসড়ক ধরে যানবাহন চলাচল শুরু হবে। তাই এই কয়েক মাসের জন্য সার্ভিস রোড সংস্কারে পার্বত্য স্বশাসিত পরিষদ এবং পূর্ত বিভাগ তত্ত্বাবধানে থাকবে। অবশ্য কথা মতো জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত বেশ কিছু অংশের কাজ করে পথ সচল করে দেওয়া হয়, তবে শিলং রোডে থাকা বদরপুরের গেমন সেতু বন্ধ থাকায় জাটিঙ্গা হারাঙ্গাজাও সার্ভিস রোডের উপর চাপ বাড়ে। তাই সোমবার তেমন কোনো ভারী বৃষ্টিপাত ছাড়াই পাহাড় খসে পড়ে। যেহেতু সড়ক পথের ঠিক নিচে রয়েছে রেলপথ, তাই সড়ক পথের উপর নামা দোষের পাথর মাটি গিয়ে পড়ে রেলপথের উপর। একটি কথা স্পষ্ট যে জেলা প্রশাসন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দল সংগঠনের দাবি মেনে পথ সচলে গুরুত্ব আরোপ করলে আজ রেলপথ ক্ষতিগ্রস্ত হতো না, অথচ আজ ট্রেন বাতিলের জন্য হাজার হাজার যাত্রীকে স্টেশনে স্টেশনে হাহাকার করতে হচ্ছে। তবে এখন নাহাই এবং ডিমা হাসাও জেলা প্রশাসন নিজেদের দোষমুক্ত করতে পূর্ত বিভাগের উপর সড়কের বেহাল অবস্থার দায় তুলে দিতে চাইছে।